যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম জোনার একটা এক্সপ্রেশন দিয়েছিল, তারপরে সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই একজন গার্ড বলে, মাস্টার আমাদের ইয়াং সেফ মাস্টার এখনো 3 দিন পর্যন্ত জেগে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে। তখন টিচার হুম বলে সামনে যেতে যাবে কিন্তু তখনই থেমে যায় এবং বলে এনশিয়েন্ট বিস্ট ডোমেইনে জানি এটা অনেক ডেঞ্জারাস ছিল, যার ফলে অনেক দইকি শেষ হয়ে গিয়েছে, তাই জ্যানকে রেস্ট করতে দাও। এটি বলে ইয়াওচান সেখান থেকে চলে যেতে যাবে কিন্তু তখনই জ্যান দরজা খোলে এবং বলে, টিচার আপনি চিন্তা করবেন না, আমি এখন ঠিক আছি। তারপর আমরা রুমের মধ্যে সিন দেখতে পাই যেখানে জ্যান চা খাচ্ছিল। তখন মাস্টার তিয়ানহাও বলে, ছোট্ট ছেলে তুমি যাওয়ার আগে 8 স্টার 1000 ছিলে, কিন্তু এখন তুমি বর্তমানে 9 স্টার 1000 একদম পিকে চলে গিয়েছো। তারপর জ্যান উঠে দাঁড়ায় এবং তার স্পেসিফিক রিং থেকে 11টা ইঞ্চের বদিস্তা বীজ বের করে ফেলে। এদিকে মাস্টার তিয়ানহাও তো পুরো শক খেয়ে যায় এবং বলে, এগুলো কি? এদিকে মাস্টার ফ্যাং বলে, এনশিয়েন্ট বদিস্তা বীজ। তখন মাস্টার তিয়ানহাও বলে, একটা সিঙ্গেল বদিস্তা বীজের জন্য 1000 লেভেলের ফাইটাররা মৃত্যুর সাথে লড়াই করার জন্য রাজি থাকে, সেখানে তুমি 11টা বদিস্তা বীজ পেয়েছো। তখন জ্যান হুম বলে, এটা একটা ভাগ্যের কারণে পেয়েছি। আর টিচার আপনি যদি এই এনশিয়েন্ট বদিস্তা বীজ নিতে চান তাহলে আপনি সবগুলো নিয়ে নিতে পারেন। তখন মাস্টার ফ্যাং নিয়াওচানকে বলে, আমার মনে আছে তুমি অনেক আগে এনশিয়েন্ট বদিস্তা বীজকে খুঁজছিলে একটা পিল রিফাইন করার জন্য। এদিকে মাস্টার ইয়াওচান 6টা বদিস্তা বীজকে নিয়ে নেয় এবং বলে, এইগুলোই এনাফ আমার জন্য, আর বাকিগুলো তোমার কাছে রেখে দাও। তখন জ্যান সেগুলোকে স্পেস রিং এর মধ্যে রেখে দেয়। তখন মাস্টার ইয়াওচান বলে, অবাক করার বিষয়ে এনশিয়েন্ট বদিস্তা হার্ট বের হয়নি, কিন্তু তা না হলে এটি শুনে জ্যান চুপ করে থাকে। তখন মাস্টার ইয়াওচান বলে, সেটা কোনো ব্যাপার না, আমাদের এখানকার সবাই যে ফিরে এসছে ভালো করে, এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এদিকে জ্যান বলে, হুন ক্লান এবার একদম খালি হাতে ফিরে গিয়েছে, আমি একটু চিন্তায় পড়ে যাচ্ছি, তারা হয়তো কোনো অ্যাকশন নেবেই। তখন মাস্টার ফ্যাং বলে, হুন ক্লানকে চেক দিয়ে রাখার জন্য গু ক্লান আছে, তাই আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আর যদি বলো সোলোলের কথা, তাহলে আজকের আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন আর আগের মতনই, আমরা এখন ইজিলি সেগুলোকে হ্যান্ডেল করতে পারবো। এদিকে মাস্টার তিয়ানহা বলে, তুমি দরজা বন্ধ করে কাল্টিভেশন করো, আর ফলিং স্টার প্যাভিলিয়নকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। তখন জ্যান বলে, গুড। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটা জায়গা দেখতে পাই যেখানে টিচার এবং জ্যান এসেছিল। তখন জ্যান বলে, টিচার আপনাকে এখানে কিছু দেখানোর জিনিস আছে, এখানে দেখুন। এটি বলে জ্যান বুকে হাত দেয় এবং হাত দেওয়ার সাথে সাথে সেইখান থেকে গ্রিন এনার্জি বের হয়ে আসে, কারণ সেখানে ছিল এনশিয়েন্ট বদিস্তা হার্ট। এটি দেখে মাস্টার ইয়াওচান পুরো শক খেয়ে যায় এবং বলে, এটা তো সেই জিনিস, এনশিয়েন্ট বদিস্তা হার্ট। আমি ভেবেছিলাম এইটা এখনো বের হয়নি, আমি কখনো এটাও ভাবতে পারিনি যে এনশিয়েন্ট বদিস্তা হার্টকে তুমি কন্ট্রোল করছো। তখন জ্যান বলে, আপনার শিষ্য এনশিয়েন্ট বদিস্তা ট্রিকে সাহায্য করেছিল তার প্রবলেম ঠিক করতে, তাই এনশিয়েন্ট বদিস্তা ট্রি পুরস্কার হিসেবে আমাকে এনশিয়েন্ট বদিস্তা হার্ট দিয়েছে। তখন টিচার হুম্বরে উঠে দাঁড়ায় এবং বলে, তুমি যদি বদিস্তা হার্টকে ট্রান্সফর্ম করতে পারো তাহলে তুমি অন দি স্পটে ব্যানশাং লেভেলে পৌঁছে যাবে। আর জিয়ান, ও জিয়ান, তুমি আমাকে সব সময় অবাক করে দাও। এর শুনে জিয়ান খুশি হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সোলারের মধ্যে দেখতে পাই যেখানে একটি আওয়াজ বলে, তোমরা শুধু এনশিয়েন্ট বদিস্তা হার্টকেই দেখতে পাওনি, সাথে সাথে তোমরা এনশিয়েন্ট বদিস্তা বীজকেও নিয়ে আসতে পারোনি, কিন্তু তারপরেও তোমরা ফিরে আসার সাহস করেছো। তখন হুনিও বলে, হল মাস্টার প্লিজ আমাদেরকে আরেকটা সুযোগ দিন। তখনই হুনির উপর প্রেশার অ্যাটাক পড়ে এবং বলে, আমাদের ক্ল্যানের মেম্বাররা তোমার ট্যালেন্টকে অনেক প্রশংসা করেছিল, সেই জন্য তারা তোমাকে ট্রেনিং করতে সোলারের মধ্যে পাঠিয়েছিল, কিন্তু তুমি তাদের বিশ্বাসের সাথে একদম বিশ্বাসঘাতকতা করেছো। তারপরে তার উপরে ভয়ঙ্কর ভাবে একটা ব্ল্যাক হোলের মতো ফরমেশন তৈরি হয়ে যায়। সাথে সেই সাউন্ড আরো বলে, তাই হুন ক্ল্যানের ইয়াং ক্ল্যান লিডারের পজিশন তোমার মতো অপচয়কারীর হাতে কখনোই পড়তে দেওয়া যাবে না। সাথে তার পাওয়ার ইউজ করে হুনিকে উপরে তোলা নেয়, যার ফলে হুনি অনেকটা কষ্ট পাচ্ছিল, কারণ হুনিও বডি থেকে অনেক অরা বের হয়ে যাচ্ছিল। এদিকে গুইও বলে, হল মাস্টার প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আমি অলরেডি একটা পাল্টা ব্যবস্থা করেছি, কারণ আমি আর কখনই ফলিং স্টার প্যাভিলিয়নকে আরো বেশি পাওয়ারফুল হতে দিব না। তখন সে আওয়াজ বলে, তাই নাকি, এবং তারপরে হুনিকে নিচে ফেলে দেয়। তখন আরো বলে, তাহলে তোমাদের যে ভুলগুলো করছে সেই ভুলগুলোকে অ্যাচিভমেন্টে তৈরি করে ফেলো। তখন গুইও বলে, ঠিক আছে মাস্টার। তখন সেই আওয়াজ বলে, এখন এনশিয়েন্ট 8টা ক্ল্যানের মধ্যে রদ বদলের সময় চলে এসেছে, এটি বলেই সেইটি ভ্যানিশ হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জ্যানকে দেখতে পাই যে কাল্টিভেশন করছিল। তখন জ্যান মনে মনে বলে, এটাই হলো শ্যাং লেভেলের রিয়েলাম, এখন হাতে নাগালে। এটি বলে জ্যান আরো কাল্টিভেশন করতে শুরু করে। তারপর জ্যান আবার মনে মনে বলে, কিন্তু এই ব্যারিয়ারকে আমি এখন পর্যন্ত ব্রেক করতে পারছি না। তখন জ্যান ক্লান্ত হয়ে যায় এবং একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলে ফেলে এবং বলে, আমি কি কোনো কিছু ভুল করছি? অন্যদিকে আমরা মাস্টার ইয়াওচানকে দেখতে পাই যে পিল রিফাইন করছিল এবং এনশিয়েন্ট বদিস্তা বীজের যে অরাগুলো ছিল বা পাওয়ার ছিল, সেই পাওয়ার ইউজ করে পিলগুলোকে অনেক সময় ধরে রিফাইন করতেই থাকে, যার ফলে টিচারের মুখ থেকে ঘাম ঝরতে শুরু করে এবং এভাবে সময় পার হতে হতে অনেক সময় পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই লাইটিং পিলের একটা ঠান্ডার, সেখানে পিল লাইটিং হচ্ছিল। এদিকে মাস্টার ইয়াওচান চোখ খুলে ফেলে এবং সামনের দিকে তাকিয়ে বলে, তাহলে আমি 8 কালারের পিল লাইটিং আনতে পেরেছি, আমার দইকে এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু তার আগেই 8 কালারের পিল লাইটিং নিয়ে আসা এটা সত্যি অনেকটা ইমপ্রেসিভ। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানের রুমের মধ্যে দেখতে পাই জিয়ান তখনই সেখানে কাল্টিভেশন করছিল। কাল্টিভেশন করতে করতে জিয়ান দরজা খোলা সাউন্ড শুনতে পাই, তখনই জিয়ান চোখ খুলে ফেলে। তখন জিয়ান বলে, টিচার কি হয়েছে আপনার? এবং জিয়ান টিচারকে ধরে তার একটা সিটে বসিয়ে দেয় এবং বলে, টিচার আপনি এখানে সাবধানে বসুন। তখন টিচার বলে, আমি ভালো আছি, আর এই জিনিসটা তোমার জন্য। তখন জিয়ান সেই বক্সটিকে নিয়ে ভালো করে দেখতে শুরু করে। তারপর জিয়ান সেই বক্স ওপেন করে এবং বক্স ওপেন
করার সাথে সাথে একদম শক খেয়ে যায় এবং বলে এটা তো এনশিয়েন্ট বুদ্ধিস্তা পিল। জেন সেই বুদ্ধি পিলটা নিয়ে অনেকটাই স্যাড হয়ে যায়, কারণ এটার জন্য অনেক কষ্ট করেছে টিচার। তখন মাস্টার ইয়োচেন বলে এই বুদ্ধিস্তা পিল তোমার বডির মধ্যে থাকা বুদ্ধিস্তা হার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এইটা তোমার বুদ্ধিস্তা হার্টের জন্য পরিপূরক। এছাড়াও এই বুদ্ধিস্তা পিল তোমার ব্যানশাং লেভেলে পৌঁছানোর সুযোগ অনেকটা বাড়িয়ে দিবে। এটা শুনে জেন চুপ থাকে। তারপর জিয়ান টিচারের সামনে একদম হাঁটু গেড়ে বসে পড়ে। তখন জেন গ্রিট করে বলে আপনি আমাকে শিক্ষা এবং কিভাবে লালন পালন করতে হয় তা দেখিয়েছেন। আপনি আমার টিচার, একদম আমার ফাদারের মতো। এটি বলে জেন মাথা নত করতেই যাবে, কিন্তু তখনই টিচার থামিয়ে দেয় এবং বলে ছোট্ট ছেলে তাড়াতাড়ি উঠে দাঁড়াও, এবং সাথে জিয়ানকে তুলে ধরে। তারপর মাস্টার ইয়োচেন বলে যদি এই বুদ্ধিস্তা পিল 8 কালারের পিল লাইটিং আকর্ষণ করেছে, তা না হলে এইটার মেডিকেল পাওয়ার আরো বেশি হতো যদি 9 কালারের পিল লাইটিং হতো। তখন জিয়ান বলে টিচার আপনি আগে বসে রেস্ট করুন। তখন টিচার বলে আমি ভালো আছি, আর এখন বর্তমানে তোমার প্রিপারেশন কেমন সেইটা বলো। তখন জিয়ান বলে আমি ভেবেছিলাম আগের মতো আমি তাড়াতাড়ি ব্যানশাং লেভেলে পৌঁছে যাব। এই কিছুদিন কাল্টিভেশন করার পর আমি আমার মাইন্ডকে শান্ত করতে পারছি না, সাথে আমার ফিজিক্যাল বডিও আমার সাথ দিচ্ছে না। এই জন্য আমি এখন পর্যন্ত ব্যানশাং লেভেলে সেই সীমানাকে স্পর্শ করতেই পারিনি। তখন মাস্টার ইয়োচেন বলে ব্যানশাং লেভেলে পৌঁছাতে আমার কয়েক বছর সময় লেগেছিল, তাহলে এই জিনিসটা বোঝাই ব্যানশাং লেভেলের ব্যারিয়ারটা ক্রস করতে কতটা ডিফিকাল্ট লাগে। তুমি যদি এই সময় ফেল করো তাহলে সেটা কোনো ব্যাপার না, কারণ তুমি এখন বর্তমানে অনেক ইয়াং, তোমার ফিউচারে অনেকবার সুযোগ আসবে তোমার ব্যানশাং লেভেলে পৌঁছানোর জন্য। তখন জ্যান বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের জন্য আমাকে এই ব্যানশাং লেভেলের ব্যারিয়ারকে ব্রেক করতেই হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই যেখান থেকে ঝর্ণা পড়ছিল এবং তার উপরেই ছিল একটি গুহা যার দরজাটা অন্যরকম ছিল। তারপর সেখানে জিয়ানরা চলে আসে এবং জিয়ান বলে আমার এই বদ্ধ কাল্টিভেশনের জন্য যে সময় লাগবে সেই সময়ের জন্য ফলিং স্টার প্যাভিলিয়ন এবং অ্যানালায়েন্স আপনাদের হাতে তুলে দিলাম। তখন মাস্টার ইয়োচেন বলে আর তুমি তোমার কাল্টিভেশনের উপর ফোকাস দাও। এদিকে কাইলিন, লিটল ফে ডক্টর এবং কিংলিং এর যে স্ট্রেংথ বা শক্তি বৃদ্ধি করার জন্য যেটা লাগবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারা কোনো সাধারণ মেয়ে নয়, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সুযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের স্ট্রেংথ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করবে। তখনই জানের কিছু মনে পড়ে এবং একটি জেটের বোতল বের করে বলে টিচার এটা হলো হ্যানফ্যাং এর সোল, আর তার সাথে যাই কিছু হয়ে যাক না কেন হ্যানফ্যাং এর আপনার বিচারের আওতায় আসা প্রয়োজন। এটি শুনে টিচার মন খারাপ করে এবং একটা দীর্ঘশ্বাস ফেলে সেই জেটের বোতলটি নিয়ে নেয়। নেওয়ার পর মাথা নাড়ে। তারপর জ্যান পিছনের দিকে তাকিয়ে সবাইকে বলে তাহলে আমার এখন যাওয়া উচিত, তাই আপনারা সবাই ভালো করে থাকবেন। তখন টিচাররা বলে এদিকে জ্যান সেই দিকেই যেতে শুরু করে। জ্যানকে যেতে দেখে কাইলিন এবং লিটল ফে ডক্টর অনেকটা মন খারাপ করে। ওনার দিকে জ্যান সেই গেটের মধ্যে যাচ্ছিল, তখন জ্যান মনে মনে বলে ফাদার এখনো সোল হলের কাছে বন্দী রয়েছে, তার বর্তমানে কি অবস্থা আমি কিছু জানি না, এবং আমার ফাদারকে যদি আমি রেস্কিউ করতে চাই তাহলে অবশ্যই আমাকে সোল হলের সাথে ভয়ঙ্কর একটা ফাইট করতেই হবে। এই জন্য আমাকে আরো বেশি শক্তিশালী হতে হবে। এটি বলে জ্যান ভেতরের দিকে চলে আসে এবং সাথে সাথে সেই গেটও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তখন টিচারও সেখান থেকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি রুমের মধ্যে দেখতে পাই যেখানে টিচার সেই জেটের বোতল নিয়ে দেখছিল। তখন টিচার বলে হ্যানফ্যাং তুমি এত বছর থাকার পরও এখনো কি অনুশোচনা করেছো? তখন টিচার ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং বলে তুমি যখন ছোট ছিলে সেই দিন তুষার রাতে আমি তোমাকে মরতে দেখতে কখনোই পারতাম না, এই জন্য সেই দিন তোমাকে বাঁচিয়েছিলাম এবং তোমাকে আমার সাথে নিয়ে এসেছিলাম। 1 দশক তুমি আর আমি একসাথে থাকার পর তোমাকে আমি শিখিয়েছিলাম কিভাবে তরবারি চালাতে হয়, সাথে কিভাবে পিউরিফাইং এবং কাল্টিভেশন করতে হয়, কিন্তু তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছুই চাইনি। কিন্তু সেই দিন আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তরবারি দিয়ে তুমি আমাকে মেরে ফেলবে। তারপর টিচার বাস্তবে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে এখন সময় চলে এসেছে আমাদের টিচার এবং স্টুডেন্টের রিলেশন শেষ করে ফেলার। এটি বলে টিচার বোতলের মুখ খুলে দেয়, যার ফলে হ্যানফ্যাং এর সোল বের হয়ে আসে। তখনই হ্যানফ্যাং বলে জিয়ান প্লিজ আমরা দুইজনের ডিসাইবল, আমাকে ক্ষমা করে দাও। হ্যানফ্যাং মনে করেছিল জিয়ান খুলেছে, কিন্তু তার সামনেই বসেছিল আমাদের টিচার। তখন টিচার বলে হ্যানফ্যাং। এটি শুনে হ্যানফ্যাং পুরো শক খেয়ে যায় এবং বলে মাস্টার। তখন হ্যানফ্যাং টিচারের দিকে তাকিয়ে বলে মাস্টার আপনি বেঁচে গিয়েছেন এবং সাথে সাথে আপনি রিকভারি করে ফেলেছেন। এদিকে টিচার পুরো রেগেছিল। এদিকে হ্যানফ্যাং ভয় পেয়ে যায় এবং বলে টিচার আমাকে ক্ষমা করে দিন, আগে আমি মগুর কথা শুনে প্রতারিত হয়েছিলাম, যার ফলে আমি অন্ধ হয়ে সেই কাজটি করেছি, প্লিজ টিচার আমাকে ক্ষমা করে দিন। আমাদের যে স্টুডেন্ট এবং টিচারের রিলেশনশিপ ছিল সেইটা তুমি এখন নিজেই শেষ করতে পারো। তখন হ্যানফ্যাং বলে নিজেকে শেষ করা মানে আপনি কি সত্যি আমাকে একদম কমপ্লিট ভাবে মেরে ফেলতে চান? এই পৃথিবীতে তারাই বেঁচে থাকতে পারে যারা প্রতিনিয়ত নিজেদেরকে শক্তিশালী করে, কিন্তু সেটার একটা উপায় ফ্লেম মান্ত্রা আপনি আমাকে শেখাননি, যার ফলে আপনি আমার প্রোগ্রেসকে বন্ধ করে দিয়েছিলেন। আর যেহেতু তুমি স্টুডেন্ট এবং টিচারের রিলেশনশিপকে মূল্যায়ন করছো না, তাহলে এটা করার জন্য আমাকে দোষ দিও না। এটি বলে হ্যানফ্যাং উপরে উঠে আসে এবং বলে ভাগ্যবশত মুগু আমাকে একটা টেকনিক শিখিয়ে দিয়েছিল, আর এখন সেই টেকনিকটা আমি ইউজ করব। যদিও আপনার যোগ্য শিষ্য এখান থেকে অনেক দূরে, তাই এই সময় হলো বেস্ট সময় আপনার জীবনকে নিয়ে নেওয়ার। এটি বলে একটি স্কেলেটন ফরমেশন তৈরি করে ফেলে এবং সেই ফরমেশনটি নিয়ে মাস্টার ইয়োচেনের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। এদিকে টিচার এটি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং মাথা নাড়ায়। এদিকে হ্যানফ্যাং বলে বুড়ো এখন মরো। এটি বলে সেই স্কেলেটন থেকে একটি অ্যাটাক করে দেয়, যার ফলে সেই স্কেলেটন থেকে অনেকগুলো সোল মাস্টার ইয়োচেনের দিকে যেতে শুরু করে। এটি দেখে মাস্টার ইয়োচেন মনে মনে বলে একঘেয়ে বোকা এখনো রয়ে গেল। তারপরে এই মাস্টার ইয়োচেন তার হাত উপরে তোলে এবং তার পাওয়ার ইউজ
করে একবারে হ্যাংফ্যাং এর বডির চারপাশে একদম আইস ক্রিস্টাল তৈরি করে ফেলে, যার ফলে হ্যাংফ্যাং অনেক কষ্ট পাচ্ছিল। তখন হ্যাংফ্যাং বলে আপনি ব্যানশেং লেভেলে পৌঁছে গিয়েছেন। এদিকে মাস্টার ইয়াচেন চোখ বন্ধ করে ফেলে, তারপরে একদম হ্যাংফ্যাং একদম চিরকালের জন্য ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই গেটের সামনে দেখতে পাই যেখানে মাস্টার ইয়াচেন দাঁড়িয়েছিল এবং সেখানকার সিজনও চেঞ্জ হয়ে যায়, কারণ সেখানে অনেক সময় পার হয়ে গিয়েছিল। এদিকে মাস্টার ইয়াচেন তখনও সেই গেটের দিকেই দেখতে থাকে। অন্যদিকে আমরা ভেতরে দেখতে পাই জিয়ান তখনও সেখানে কাল্টিভেশন করছিল এবং সেই সিনের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজে। জিয়ানের সেই এনশিয়েন্ট প্রতিষ্ঠা হার্টের মধ্যে অনেক এনার্জি প্রবেশ করছিল এবং এই প্রবেশ করতে করতে অনেক সময় পার হয়ে যায় এবং শীতকাল থেকে অন্য সিজন চলে আসে। অন্যদিকে কাইলিনও কাল্টিভেশন করছিল এবং কাইলিনের সাথে সাথে লিটল ফ্রে ডক্টর, কিংলিন সবাই কাল্টিভেশনে ব্যস্ত হয়ে যায়। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখন কাল্টিভেশন করছিল এবং কাল্টিভেশন করতে করতে অনেক সময় পার হয়ে যায়। তখন আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই সেখানকার ডিসেবলরাও নিজেদেরকে প্র্যাকটিস করাতেই ব্যস্ত ছিল। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনই কাল্টিভেশন করছিল। এদিকে বাইরের সিজন আবার চেঞ্জ হয়ে যায়, কিন্তু জিয়ানের কাল্টিভেশন তখনও থামে না এবং কাল্টিভেশন করতে করতে জিয়ানের বডির এক পার্ট পুড়ে গিয়ে সেইখান থেকে আরো বড় একটা রিং বের হয়ে আসে। গেটের বাইরে মাস্টার ইয়েচেন মন খারাপ করে জিয়ানের অপেক্ষা করতে থাকে এবং করতে করতে একটা হাসি মুখে উপরের দিকে তাকায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে মাস্টার ইয়েচেন চলে আসে। তখন পয়জন গেল বলে গুকলাইনের কাছ থেকে একটা নিউজ আসছে, সেটা হলো লিঙ্ক লাইনের মধ্যে যারা যারা ছিল, যা কিছু ছিল সবকিছু নিয়ে সেইখান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে, কিন্তু এই কাজটা কে করছে এখন পর্যন্ত কেউই জানে না। এদিকে কিংলিং বলে ফ্লাওয়ার সেক্ট থেকে একটা নিউজ এসেছে, সেই নিউজে বলা হয়েছে লিঙ্কল্যান্ড যে ভ্যানিশ হয়ে বা গায়েব হয়ে গিয়েছে সেইটার খবর একদম সেন্ট্রাল প্ল্যানের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়েছে। তখন কাইলিন বলে পুরো প্ল্যান ভ্যানিশ হয়ে যাওয়া, কিন্তু সেই ভ্যানিশ হয়ে যাওয়ার কারণ কেউই জানে না। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে এইটার পিছনে যারা আছে তারা অনেক এক্সট্রা অর্ডিনারি এবং পাওয়ারফুল। তখন মাস্টার ইয়াচেন বলে লিঙ্কল্যান্ড 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে একটা, তাই তাদেরকে শব্দ ছাড়া ভ্যানিশ করে দেওয়া এতটাও সহজ না। এই জন্য যারা এই কাজটা করছে সেই বিশ্বাসঘাতকরা অবশ্যই 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যেই একটা হবে। তখন মাস্টার তিয়ানা বলে অবশ্যই সেটা হুন ক্ল্যান হবে, কিন্তু হুন ক্ল্যান এইটা কেন করছে? তখন মাস্টার ফ্যাং বলে সোল হলকে পরিচালনা করে হুন ক্ল্যান, তাই হয়তো সোল হলের পাওয়ার বা ইনফ্লুয়েন্সার বাড়ানোর জন্য তারা এই কাজটা করছে। তাই আমি একটু ভয় পাচ্ছি যে এইবার হয়তো সোল হল অনেক বড় একটা কাজ করবে। তখন মাস্টার ইয়াচেন বলে যেহেতু অবস্থা অনেকটা পরিবর্তন হয়ে গেছে তাহলে অবশ্যই সোল হল এইটার অ্যাডভান্টেজের জন্য কিছু না কিছু একটা করবেই। এই জন্য তাদের প্রথমেই টার্গেট থাকবে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন। এই জন্য আমাদের সবাইকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এর জন্য সবাই হুম বলে। তখন মাস্টার ইয়াচেনও ভাবতে শুরু করে, তারপরেই সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের একটি অঞ্চলের মধ্যে দেখতে পাই যেখানে ফাইটাররা ব্যবসা করছিল। সেখানকার কাজ শেষে কন্টেইনার গুলো বোটের উপর রাখছিল এবং একজন বলছিল আমাকে হেল্প করো। এভাবে করে অনেক কাজ করে ফেলে, যার ফলে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যায়। তখন সেখানে একজন ইল্লার আসে এবং সবাইকে বলে আমরা অনেকটা লেট হয়ে গিয়েছি, তাই সবাই তাড়াতাড়ি রেস্ট করো। আগামীকাল আমরা ওয়ার্মহোলের মাধ্যমে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নে ফিরে যাব, যাতে করে আমাদের সেকমাস্টার যে ক্রিস্টাল গুলো আনতে বলেছিল সেগুলোকে একদম সময় মতো ডেলিভার করতে পারি। তখন সকল ডিসেবল ইয়েস বলে যেতে শুরু করে, কিন্তু তখনই আকাশের মধ্যে একটা ওয়েব তৈরি হয়। এর দিকে সবাই অবাক হয়ে সেদিকে তাকাই এবং সেই ইল্লার উপরের দিকে উঠে আসে। তখন সেই ইল্লার বলে কার এত বড় সাহস যে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের অঞ্চলের মধ্যে আসে। তখনই তাদের সামনে স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে অনেকগুলো ফরমেশন বের হয়ে আসে এবং সেই ফরমেশন থেকে অনেকগুলো এনার্জি অ্যাটাক সেই ইল্লারদের এবং সেই জায়গার দিকে যাচ্ছিল, যার ফলে সেই এনার্জি অ্যাটাক গুলো কখনো বোটে লাগে, বিভিন্ন বাড়ি ঘরে লাগে এবং এক পর্যায়ে সেই এনার্জি অ্যাটাক বোটে লাগার কারণে সেই বোটের বক্স গুলো একদম নিচে পড়ে যায়। অন্যদিকে সেই এনার্জি অ্যাটাক গুলো আসতে থাকে এবং এর দিকে বাকি সকল ডিসাইপল গুলো সেইখান থেকে পালাতে শুরু করে। তখন একজন ইল্লার অন্য ইল্লারকে বলে তাদের আমাদের সেকমাস্টারকে জানো যে আমাদের চেঞ্জিং মাউন্টেনের ওপর অ্যাটাক হয়ে গিয়েছে। তখন সেই ইল্লার বলে ঠিক আছে এবং অনেক স্পিডে সেখানে থাকা ওয়ার্মহোলের দিকে যেতে শুরু করে। তখনই সেই ওয়ার্মহোলের সামনে একটি পোর্টাল ওপেন হয়ে যায়। এটি দেখে সেই ইল্লার তখনই ভয়ে দাঁড়িয়ে যায়। এদিকে সেই পোর্টাল থেকে একটি এনার্জি অ্যাটাক বের হয়ে আসে এবং সেটি সেই ইল্লারের গায়ে লাগার সাথে সাথে সেই ইল্লার সেখানে ব্লাস্ট হয়ে মারা যায়। তখন সেই পোর্টাল থেকে একজন ফাইটার বের হয়ে আসে এবং বলে ফলিং স্টার প্যাভিলিয়নের এত সাহস কিভাবে হয় আমাদের পারফরম্যান্স স্কাই সেক্টর এবং ফ্লাওয়ার সেক্টরের মধ্যে বারবার আসার? যেহেতু তোমরা এই কাজটা করেই ফেলেছো তাহলে তোমাদের ফলিং স্টার প্যাভিলিয়নকে এখন ডিস্ট্রয় করা যাক। তারপরেই আমরা সেই ফাইটারকে দেখতে পাই যে ছিল প্রফান স্কাই সেক্টর চিফ বা লিডার তিয়ান মিং। তার সামনে আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের সেই বোর্ডগুলো এবং সেই ক্রিস্টালগুলোকে দেখতে পাই যেগুলো একদম পুরে সেখানে শেষ হয়ে যায়। তারপরে সেখানে পার্পল ডার্ক কালারে ওরা আসে এবং সেটি কালার হয়ে বলে ব্রাদার তিয়ান মিং সত্যি ভরসার পাত্র। আর এই ছিল গুইউ। তখন গুইউ বলে ফলিং স্টার প্যাভিলিয়নের বেশিরভাগ স্পেস ওয়ার্মহোল ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, এই জন্য তারা বাইরে থেকে আর কোনো প্রকার সাহায্য পাবে না। তখন তিয়ান মিং বলে সোল হলের নির্দেশনা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর ফলিং স্টার প্যাভিলিয়ন এই কয়েক বছরের মধ্যে অনেক শত্রু বানিয়ে ফেলেছে, সেই শত্রুগুলো আমাদের প্রফান স্কাই সেক্টরের সাথে এক হয়ে গিয়েছে যাতে করে তারা ফলিং স্টার প্যাভিলিয়নের কাছ থেকে বদলা নিতে পারে। পিছনে গুইউ হাসে। এদিকে তিয়ান মিং বলে সোল হল এই ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে অনেক কিছু দেখছে না তো, তাহলে তারা কেন কিছু করছে না? তখন গুইউ বলে প্রফান স্কাই সেক্টর যদি এই মিশনটা লিড করে তাহলে অবশ্যই আমাদের সোল হলের ফুল
সাপোর্ট তোমাদের উপর থাকবে। এটা শুনে তিয়ানমিংও হাসে এবং পিছনে থাকা অরমোহরের দিকে তাকায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে মাস্টার ফ্যাং ইয়োচ্যানকে বলে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের অনেকগুলো ব্রাঞ্চকে একটা নতুন ফোর্স ডিস্ট্রয় করে দিয়েছে যেটার নাম ডার্ক রিভার অ্যালায়েন্স। তখন টিচার বলে ডার্ক রিভার অ্যালায়েন্স, তখন মাস্টার ফ্যাং বলে এটা পরিচালনা করছে প্রোফনিক্স সেক্টর লিডার তিয়ানমিং। এছাড়া আমি শুনেছি এই ফোর্সের মধ্যে ওয়াইল্ড লাইটিং প্যাভিলিয়ন এবং আইস রিভার ভ্যালিও জয়েন করেছে। এটা শুনে মাস্টার ইয়োচ্যান রেগে যায় এবং বলে আইস রিভার ভ্যালি, ওয়াইল্ড লাইটিং প্যাভিলিয়ন সবগুলো বিপক্ষ দলের ফোর্স একসাথে হয়ে গেছে আর এটা থেকে বোঝা যাচ্ছে তারা আমাদেরকে ক্লিয়ার ভাবে টার্গেট করছে। তখন ফলিং স্টার প্যাভিলিয়ন কেঁপে ওঠে এবং এটার সাথে সাথে মাস্টার ফ্যাং এবং মাস্টার ইয়োচ্যান দুজনই অবাক হয়ে যায়। এটার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।